আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা, সবাইকে ওয়েলকাম আমার নতুন চ্যানেলে। আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি খুবই সুন্দর একটা উপন্যাস এবং খুবই ভাইরাল আমার আলাদিন উপন্যাস। তা আপনারা অবশ্যই শুনে জানাবেন কেমন হয়েছে। তাহলে শুরু করা যাক। শুরু করছি উপন্যাস আমার আলাদিন। লেখক জাবিন ফোরকান। পর্ব সংখ্যা ১, ভয়েস বাই আরবি। তুমি আমার গলায় ইরাম আপুকে ঝুলিয়ে দিতে পারো না মম। উনি আমার থেকে ৭ বছরের বড়। তার উপর ওনার একটা বাচ্চা আছে। বাচ্চা? গডড্যাম, আমি পারবো না ওনাকে বিয়ে করতে। গলা নিচে, একদম চিৎকার চেঁচামেচি করবি না। পরিস্থিতির জটিলতা বোঝার চেষ্টা কর। কিছু বুঝতে চাই না আমি, কিচ্ছু না। ফর গড সেক, এটা আমার জীবন, সরকারি খেলার মাঠ না। তুমি একজন প্রাপ্তবয়স্ক ছেলের সাথে এভাবে জোর জবরদস্তি করতে পারবে না। আমি কোনোদিনই ইরাম আপুকে বিয়ে করবো না, কোনোদিনে না। আমার কথাটা একবার। না 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 না। No, never, never ever in my life I will marry a senior woman. বদ্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসছে চিৎকার করে বলা কথাগুলো। কোনো রাগঢাক নেই, সবটাই দিনের আলোর মতো স্বচ্ছ, পরিষ্কার, প্রকাশ্য। ডাইনিং টেবিলের পাশে চেয়ারে নিশ্চুপ হয়ে বসে আছে ইরাম। সামনে দুটো স্যান্ডউইচ আর কফি রাখা। খাবার আর গলা দিয়ে নামবে না তার। এবার কিছুটা ভাঙচুরের শব্দ আসছে। বাড়ির আদরের তুলাল হয়তো নিজের রাগ জড়বস্তুর উপর মেটাচ্ছে। অস্বাভাবিক নয়, ভীষণ স্বাভাবিক প্রতিক্রিয়া। তার জায়গায় ইরাম থাকলেও হয়তো এরকমটাই করতো। কে বলতে পারে? তুই শুনবি না তোর মায়ের কথা? আমি জীবনে কোনোদিন তোর কাছে কিছু চাইনি। তুই আমার এই ইচ্ছা পূরণ করতে পারবি না। ইচ্ছারও একটা লিমিট থাকে মম। এবার শব্দগুলো এত জোরে হচ্ছে যে স্পষ্ট শোনা যাচ্ছে। ইরাম চেয়ারে আর স্থির হয়ে বসে থাকতে পারল না। হুট করে উঠে গেল। লিভিং রুমের সোফায় নরম গদিতে একটা তোয়ালে বিছিয়ে ছোট্ট নিষ্পাপ শিশুটিকে শুয়ে রাখিয়েছে সে। বেগুনি রঙের কাঁথায় মোড়ানো তুচ্ছ প্রায় এক অস্তিত্ব। মোমের মতো নরম শরীর, গোলাপ রাঙা মুখ, চোখ দুটো বন্ধ। যখন খোলা থাকে তখন তাতে এক আকাশ সমান মায়ার খেলা করে। ইরাম চুপটি করে নিজের অংশ নিজের সন্তানের কাছে বসলো। আলতোভাবে দুই হাতে দুটো আঙুল নগণ্য শিশুটির দুই কানে ঢোকালো, যেন ঘুমন্ত অবস্থায় কিছুই শুনতে না পায়। জননীর জীবনের নরক সে যেন প্রাপ্য না হয়। ৩ মাস আগে। মা নারী শব্দের অলংকার। একজন নারী জীবনের শ্রেষ্ঠ অর্জন, অমোঘ পূর্ণতা মা শব্দ দিয়ে আসে। এতদিন এই শব্দটাকে শুধু পড়া হয়েছে, ডাকা হয়েছে, তবে কোনোদিন অনুভব করা হয়নি। আজ মাতৃত্বের প্রবল জোয়ারে ভেসে গিয়েছে ইরামের হৃদয় কোণ। দুপুরের দিকে ডেলিভারি হয়েছে তার। এখন সন্ধ্যাবেলা। হাসপাতালের কেবিনে শীতল বাতাস আরামদায়ক চাদরে মুড়িয়ে রেখেছে তাকে। মাত্রই দীর্ঘ এক ঘুম পেরিয়ে জেগে উঠেছে যে। বর্তমানে একদৃষ্টে চেয়ে আছে বিছানার ঠিক পাশে লাগোয়া বেসিনেটে রাখা নবজাতকের দিকে। চেয়ে আছে তো চোখ ফেরাতে পারছে না। যতবার দেখছে ততবার তার বুকের আবেগটা যেন স্রোতের মতো পূর্ণ হচ্ছে। একটা সময় নিজেকে আর রুখে রাখতে পারল না ইরাম। দুহাতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে বেসিনেটের কাছে গেল। আশেপাশে কোনো নার্স নেই। ব্যাপারটা অদ্ভুত লাগলেও তেমন কিছু ভাবল না আপাতত। তার সকল চিন্তা জুড়ে রয়েছে ভূমিষ্ঠ হওয়া সন্তান। বেসিনেটের ভেতর থেকে ছোট ছোট হাত পা নাড়াচ্ছে নবজাতক। সাদা তোয়ালেতে মোড়ানো নাজুক শরীরখানা, টকটকে লাল দুটো কান, নাক, চোখের পাতা আধো খোলা, ত্বকের বর্ণ লালচে। যেন দারুণ সুখে কিছু একটা নেচে উঠছে ইরামের মাঝে। কাঁপা কাঁপা হাত বাড়িয়ে অতি সাবধানে সে নবজাতককে তুলে নিল নিজের বুকে। তার ত্বকের উষ্ণতা পেতে বিড়াল ছানার মতো মৃদু একটা শব্দ করে শিশুটা গুটিয়ে রইল। তীব্র আবেগের অশ্রু জমালো ইরামের চোখ জোড়ায়। সন্তানকে বুকে চেপে ধরে সে কম্পিত গলায় ফিসফিস করে বলে উঠল, আমার সোনা বাচ্চা, আমার মানিক, আমার কুচুপু। তোমার আম্মু তোমার আশায় কতকাল অপেক্ষার প্রহর গুনেছে। অবশেষে তোমার আসার সময় হলো। দুহাতে হালকা শরীরটা তুলে ধরে তার কপালে চুমু এঁকে দিল ইরাম। তার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নবজাতকের গাল বরাবর। তাতে নিজের ছোট্ট হাতটা তুলে অস্বাভাবিকভাবে নাড়াচাড়া করল শিশুটি। না পারতে মৃদু হাসল ইরাম। আমার দুষ্টু পাখিটা। আর কি নামে ডাকি বলো তো তোমায়? এরকম নিজের মুখের কাছে তুলে নবজাতকের কানে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে ইরাম বলল, ইজান, আমার ইজান সোনা, আম্মুর লক্ষ্মী ছেলেটা। আহ উহ এরকম অদ্ভুত শব্দ কানে ভেসে আসতেই
ইরাম একটু থমকে দাঁড়ালো। গ্রঙানির শব্দ ভেসে আসছে কেবিনের ভেতর থেকেই। এতক্ষণ যাবৎ হয়তো শোনা যায়নি, কিংবা ছেলেকে নিয়ে ব্যস্ত থাকার দরুন ইরাম খেয়াল করেনি। গগানির শব্দটা এবার তীব্রতর হচ্ছে। ব্যথাতুর কোনো ধ্বনি নয়, বরং ভীষণ অন্তরঙ্গ এবং অশ্লীল ধ্বনি, মেয়েলি গলার চিৎকার। হাসপাতালের কেবিনের ভেতর প্রথমবার নিজেকে নিজে বিশ্বাস হলো না ইরামের। দুপুরে ডেলিভারি হলো, নর্মাল ডেলিভারি। শরীরের ধকলের কারণে হয়তো কল্পনা করেছে। আবারও একই চিৎকার। নবজাতক ইজানকে পুনরায় বেসিনেটে নামিয়ে রাখতে গিয়ে দ্বিতীয় দফায় থমকায় ইরাম। কান খাড়া করে রাখলো সে। না, এবার কোনো ভুল নয়। সত্যি এমন সুখের আহাজারি ভেসে আসছে তার কানে, কিন্তু ঠিক কেবিনের ভেতর থেকে নয়। শব্দের উৎসটা কান পেতে খেয়াল করতেই ইরাম বুঝতে পারল কেবিনেটের সঙ্গে লাগানো বারান্দা থেকে এই শব্দ ভেসে আসছে। রাগের সীমা ছাড়িয়ে গেল তার। কার এত বড় দুঃসাহস যে একজন পেশেন্টের কেবিনের ভেতর এমন অশ্লীল কাজকাম করছে? ছেলেকে বুকে চেপে রেখে ধীর পায়ে এগিয়ে গেল ইরাম, সাবধানী ভঙ্গিতে। কেবিন থেকে বারান্দা যাওয়ার দরজাটা চাপানো, ঠিক লাগানো না। গোঙানির শব্দ আরো পরিষ্কার কানে আসছে এবার, সঙ্গে ভারী নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ। একদম কিনারে এসে থমকায় ইরাম। ঠাস করে দরজা খুলে ঢুকে যেতে কেমন যেন সংকোচ হচ্ছিল। যদিও মূল সংকোচ বারান্দায় উপভোগ করতে ব্যস্ত থাকা যুগলের করা উচিত। যেকোনো জায়গায় শুরু হয়ে যায় এরা। কোনো ওয়ার্ড বয় আর নার্স একসাথে দেখলে একটু অবাক হবে না ইরাম। বুকে তার নিজের বাচ্চা, তাই এক মুহূর্ত দ্বিধা করলেও হৃদয়ের প্রবল এক সন্দেহ থেকে দরজাটা হালকা নিঃশব্দে ঠেলে ভিতরে উকি দিল। সন্ধ্যা হয়ে গিয়েছে। বারান্দায় রেলিংয়ের বদলে থাই গ্লাস দিয়ে বাঁধানো, তাই প্রথমে কিছুটা নজরে এলো না ইরামের। চোখ পিটপিট করে ভালোমতো তাকাতেই তার হৃদস্পন্দন ক্ষণিকের জন্য থমকে গেল। দৃষ্টি প্রসারিত হয়ে রইল ফুটবলের মতো। বারান্দার দেওয়ালের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে আছে ইরামের কেবিন নার্স। যুবতী নারীটির একটা পা তুলে রাখা হয়েছে সামনের পুরুষের কোমরে। জড়িয়ে ধরে রেখেছে তারা একে অপরের শরীর। নার্সের পোশাকের নিম্ন অংশ অগোছালো, ঠিক তেমনভাবে পুরুষটির পরনের সাদা শার্টের বোতাম খোলা। ইরাম অবাক হলো না, সরেও গেল না, শুধু স্থির তাকিয়ে রইল নিষ্প্রাণ এক পুতুলের মতো। তার বুকে কুকু করে উঠল হঠাৎ করে, অথচ নব্য জননী সে এই শব্দটুকু শুনতে পেল না। তার দুই নয়ন অবাধ্য এক যুগলের দিকে তাকিয়ে আছে, যেখানে থাকা পুরুষটি তার স্বামী, তার সন্তানের জন্মদাতা পিতা, অরণ্য মির্জা সওদাগর। ইরাম যে দরজায় এসে দাঁড়িয়েছে সেটা অরণ্য টের পেয়েছে। লোকটা তার গায়ের গন্ধ অবধি কিভাবে যেন শুকিয়ে ফেলে। নার্সের ঘাড়ে মুখ গুজে মুখটা সামান্য একটু তুলল। একজোড়া শকুনি দৃষ্টি মিলিত হলো ইরামের সঙ্গে। অরণ্য অসম্ভব সুদর্শন, মুখমণ্ডল জুড়ে ঘামের ফোঁটা ফোঁটা চিকচিক মুক্তোর দানার মতো লাগছে। উজ্জ্বল ফর্সা ত্বকে অভিসারের তপ্ততায় ফুটে উঠেছে লাল বর্ণ। চোখ জোড়া কালোই, তবে তাতে জ্বলজ্বল করছে এক জনমের ক্ষুধা। সরাসরি ইরামের দিকে তাকিয়ে নার্সের শরীর আরো গভীরভাবে ঝুঁকে পড়ল সে। তার গভীরতম ছোঁয়ায় উন্মাদ যুবতী ঢলে পড়ল, কেঁপে কেঁপে উঠে অরণ্যের পিঠে খামচে ধরে মুখ থেকে কিছু শব্দ বের করল। অরণ্যের ঠোঁটে তির্যক হাসি ফুটিয়ে নার্সের ঠোঁটজোড়া দখল করে নিল। চুম্বন নয়, রীতিমতো কামড়ে ধরল বহুদিন যাবৎ ক্ষুধার্ত থাকা হায়নার মতো। আর দেখতে পারল না ইরাম। তড়িঘড়ি করে সে বারান্দা থেকে ছেড়ে কেবিনের ভেতর চলে এলো। কোনো মতে হাতের কাঁপুনি ঠেকিয়ে ছোট্ট ইজানকে পুনরায় বেসিনেটে রেখে দিল। অতঃপর নিজের বিছানায় ধপ করে বসে পড়ল রোবটের মতো। ঠিক কতটা সময় এভাবে পার হলো ঠাউর করতে পারল না সে। মাথার ভেতর দপদপ করছে, তার ভারী নিঃশ্বাস ফেলছে, বুকের ভেতরটা ব্যথা করছে। আজকের দিনটা অন্তত তাকে রেহাই দেওয়া যেত। আজ তাদের সন্তানের জন্মদিন। কিছুক্ষণ বাদে কেবিনে ঢুকলো কেবিন নার্স। পরিষ্কার পরিবারটি ইরহামকে ঘুমিয়ে থাকার বদলে বিছানায় বসে থাকতে দেখেই নার্সটা এক লহমার মতো থমকায়। পরক্ষণে অবশ্য কিছু হয়নি এমন ভঙ্গিতে গলা খাক্কারি দিয়ে বলে, আপনি উঠে পড়েছেন? বেশ, আমি গিয়ে আপনার সন্ধ্যার নাস্তাটা নিয়ে আসছি, বিশ্রাম করুন। কেবিনেটের দরজা খুলে বাহিরে বের হয়ে গেল নার্স। এরপর বারান্দার দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে এলো অরণ্য। নার্স যতটা পরিপাটি ছিল, অরণ্য ততটা অগোছালো। শার্টের সবগুলো বোতাম এখনো লাগানো হয়নি। প্যান্টের বেল্টটা টেনে টাইট করতে করতে কেবিনের মাঝখানে এসে দাঁড়ালো সে। ইরহাম স্থির চিত্তে তাকিয়ে থাকলো স্বামীটার দিকে।
লোকটাকে এখনো তার স্বামী বলে সম্বোধন করা আদৌ উচিত কিনা বা সেটা সম্ভব কিনা তা নিয়ে দ্বিমত পোষণ হচ্ছে তার মন। অরণ্য আসলে সুদর্শন, 6 ফুট 2 ইঞ্চির উচ্চতার, একটি সুগঠিত পেটানো শরীর। নিয়মিত জিম করার কারণে শরীরে কোনো মেদ নেই। শরীরের ওপরে তার মাংসপেশির গড়ন বোঝা যায়। প্রথম দফায় তাকিয়ে আন্দাজ করা কঠিন যে লোকটার বয়স ইতিমধ্যে 35 ছুঁয়েছে। ঘন ভ্রু, পুরু ঠোঁট এবং তীক্ষ্ণ চিবুক, কালো বাদামির চুলের রং। ইরাম চেয়ে দেখল, এই সৌন্দর্যে তার বিতৃষ্ণা ঢেকুর উঠল। সৃষ্টিকর্তা কি নিপুণ হাতে এমন সৌন্দর্য তৈরি করেছে, অথচ মনটা কি কর্দমাক্ত। এরকম সুদর্শন আর একটা মানুষকে চেনে ইরাম। অরণ্যের চোখ ধাঁধানো রূপ তাকে সেই সৌন্দর্যকে ঘৃণা করতে শিখিয়েছে। অরণ্য নিজেকে পরিপাটি করে সিটি বাজাতে বাজাতে আশেপাশে তাকালো। বিছানায় বসে থাকা স্ত্রীর দিকে চেয়ে একগাল হেসে বলল, ওয়েল, গুড ইভিনিং, হানি। বেসিনেটের দিকে এগিয়ে গিয়ে ইজানকে এক হাতে কোলে তুলে নিল অরণ্য। যত্নের বালাই নেই, হাতের তালুর উপর শরীরটাকে এমনভাবে ধরল যেন নিজের সন্তান নয়, বরং ল্যাবরেটরির কোনো গিনিপিগকে পর্যবেক্ষণ করছে। ইজান পিতার হাতের শক্ত, রুক্ষ এবং অসচেতন স্পর্শে স্বাচ্ছন্দ্য বোধ করল না। ছোট হাত পা জুড়ে কান্না জুড়ে দিল। বাঁকা হাসি ফুটল অরণ্য মির্জা সওদাগরের ঠোঁট জুড়ে, যেটার কোণে এখন একটা কামড়ের দাগ স্পষ্ট। অরণ্যের নিজের অপর হাতটা বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনা মেলে ইজানের শরীর মেপে মাপতে লাগলো। আরে বাস, ইরাম, এই সাইজের জিনিস তোমার পেটে ফিট হলে কি হবে? আমেজিং, তুমি যে ছোট, তাতে তো আমার জিনিসটাই ফিট খায় না। ইরাম লাফিয়ে উঠল বিছানা থেকে। এতক্ষণ যাবৎ সে শীতল থাকলেও ইজানের কান্না তার হৃদয় ছিন্ন ভিন্ন করে ফেলেছে। ছুটে এসে সে অরণ্যের হাত থেকে ইজানকে ছিনিয়ে নিজের বুকে চেপে ধরল। খেকিয়ে উঠল, খবরদার বলে দিচ্ছি, আমার ছেলেকে ছোবেন না। অরণ্য এক মুহূর্তে জমে গেল, মাথা কাত করে বিস্ময় নিয়ে তাকালো। ইরামকে আজ অন্যরকম দেখাচ্ছে। এত কষ্টকর ডেলিভারির পর মেয়েরা মূর্ছে যায়, অথচ ইরামের হয়েছে ঠিক উল্টা। অজানা এক শক্তিতে টগবগ করে উঠেছে সে। সদা নির্বিকার থাকা চোখ জোড়ায় আজ আগুন জ্বলছে, যেন কয়েক ঘন্টার ব্যবধানে বিশাল পরিবর্তন হয়েছে তার মাঝে। বোকা অরণ্যর ধারণাই নেই, আজকের আগে ইরাম ছিল শুধু একটি নারী, আজ থেকে একজন মা। তাই অরণ্য ভাবলো তার ইরাম তো আগে এমন ছিল না। দুহাত তুলে আত্মসমর্পণ ভঙ্গিতে অরণ্য বলল, ওহ চিল চিল, প্রোডাক্ট তো আমারও। আমি ছুঁয়ে না দিলে কে দেবে শুনি? কেউ না, আমি বাদে কেউ না, শুনেছেন আপনি? এত তেজ কিসের? এবার অরণ্যের গলা শক্ত হয়ে এলো। লম্বা 2 পায়ে ইরামের কাছে এসে পৌঁছালো। এক হাতে স্ত্রীর চুলের গোছা মুঠি করে পাকিয়ে ধরলো। এক ঝটকায় নিজের কাছে টেনে নিল। ব্যথায় দাঁতে দাঁত চেপে ফেলল ইরাম, তবু টুশব্দ করলো না। নিজের ছেলেকে বুকে আগলে রাখলো, ঠিক যেমন করে সিংহী পাহারা দেয় নিজের শাবককে। অরণ্য ভ্রু কুঁচকে গম্ভীর গলায় শুধায়, একটু বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছি মনে হচ্ছে কি? কি ভেবে নিয়েছিস তোকে ছাড়া আমার চলবে না? একটা বাচ্চা পয়দা করে দিয়েছিস, সো হোয়াট? আমি যদি চাইতাম আমার আন্ডারে বাচ্চাদের একটা ফুটবল টিম থাকতো, বুঝেছিস? তোকে একটু বেশি ভালোবাসি বউ বলে, সেটার এভাবে সুযোগ দিবি তুই? বরাবর ইরাম, আমি আপনার বউ না। আজ ইরামের ভয়ের রেশমাত্র নেই। স্তব্ধ হয়ে তাকে ছেড়ে দিয়ে 1-2 পা পিছিয়ে দাঁড়ালো অরণ্য। কোমরে দুহাত রেখে কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে রইল। পর মুহূর্তে আচমকা খিলখিল করে হেসে উঠল। আর ইউ আর ইউ সিরিয়াস, হানি? তোকে 3 কবুল করে বিয়ে করেছি, তোর বুকে আমার ছেলে, আর তুই বলছিস তুই আমার বউ না? ডেলিভারির পর তো মস্তিষ্ক ঢিলা হয়ে গেছে নাকি? ডাক্তারদের বিরুদ্ধে তো মামলা করতে হবে আমার। ইজানকে অতি সাবধানে নিজের বিছানায় শুইয়ে রাখল ইরাম। ছেলের কান্না থেমেছে এবং ঠিক আছে নিশ্চিত করার পরই সে ঘুরে দাঁড়ালো। অরণ্যের তাচ্ছিল্য দৃষ্টি মোকাবেলা করল দৃঢ়ভাবে। আপনাকে মনে করিয়ে দিই, আজ থেকে ঠিক 5 মাস আগে আপনি নিজেই আমাকে তালাক দিয়েছেন। অরণ্যের চেহারা থেকে ক্ষণিকের মধ্যে বিনোদনের ভাবটা উবে গেল, তবে নিজের আত্মবিশ্বাসী ভঙ্গিমা একটুও ছাড়ল না। ইরামের দিকে এগিয়ে এসে 2 হাত রাখল রমণীটির কাঁধে, অদ্ভুত সুরে পাল্টা আদুরে গলায় বলল, ওহ কাম অন ডার্লিং, তুমি ওটা এখনো মনে ধরে বসে আছো? ওটা তো আমি মন খারাপ করে বলে ফেলেছিলাম। তুমি জানো না আমি তোমাকে কত আদর করি। তাছাড়া ধর্মকর্ম একটু হলে আমিও জানি, বুঝছো? ওই তালাক হবে না, কারণ তুমি প্রেগনেন্ট ছিলে। ক্ষীণ এক হাসি ফুটল ইরামের ঠোঁটে, অল্পবিকটা ভয়ঙ্কর। কে বলেছে আপনাকে ওই তালাক গণ্য হবে না?
হ্যাঁ, বাচ্চা জন্ম অবধি আমাদের ইদতকাল চলেছে। আজ আমার ইদত শেষ। স্ত্রীকে ফিরিয়ে নিতে হলে আপনাকে তার সঙ্গে রুজু করতে হবে। প্রথমবারের মতো শঙ্কা দেখা গেল অরণ্যের মাঝে। 2 মিনিট চুপ থাকলো সে, অতঃপর খানিকটা গম্ভীর গলায় অহংকার চেপে বলল, বেশ তো, তবে রুজুই করলাম তোমার সাথে। নিজের কাঁধের উপর থেকে একদম ধীর স্থিরভাবে অরণ্যের হাত দুখানা সরিয়ে পিছিয়ে দাঁড়ালো ইরাম। আরো একবার অরণ্যের মনে হলো সম্পূর্ণ ভিন্ন এক ইরামকে দেখছে সে। দৃঢ় গলায় ইরাম জানালো, আমি আপনার সঙ্গে রুজু করব না মিস্টার অরণ্য মির্জা সওদাগর। আজ থেকে আপনি আমার স্বামী নয়, স্রেফ একজন পরপুরুষ। পরপুরুষ? তো বেশ, আমিও দেখি কিভাবে তুই একটা বাচ্চা বুকে ঘুরে বেড়াস। তোর জন্য আমার দরজা আর জীবন বন্ধ। দূর হতে পারিস আমার চোখের সামনে থেকে, নিজের পেটের বেয়াদব ফসল সমেত। অরণ্যের নিজের কথা রেখেছে। সত্যি সে কোনো কেয়ার করেনি, ডিভোর্স পেপারে সাইন করেছে, অথচ ইজানকে নিয়েই কাস্টাডির প্রশ্ন ওঠেনি। একদম যেন সবকিছুর দায়িত্ব বয়ে পড়েছে ইরামের উপর। সে অবশ্য এমনটাই চেয়েছিল, তবে বাস্তবতা আমাদের ভাবনার চাইতে বহু কঠিন। এখানে যা চাওয়া হয় তার বরং উল্টোটাই পাওয়া হয়। ইজানকে নিয়ে প্রথম মাসটা ইরাম কাটিয়েছে দুর্বিষহভাবে। না, নিজের বাপের বাড়িতে যায়নি সে। ওই বাড়িটা এখন আর বাপের বাড়ি নেই, বরং ভাইয়ের বাড়িতে পরিণত হয়েছে। সেখানে অন্যের উপর বোঝা হয়ে গেলে ঠিক তাকে অসম্মান করা হবে। তাছাড়া তার ভাই এই ডিভোর্সের ঘোর বিরোধী ছিল। সাহায্য কামনার প্রশ্নই আসে না। নিজের হাতে থাকা সংযত কিছু টাকা সম্বল করেই সে ওঠে এক মেস বাসায়। আমাদের সমাজটাও ভীষণ অদ্ভুত। সিঙ্গেল মাদার হওয়ায় তাচ্ছিল্য কম সহ্য করতে হয়নি ইরামকে। তবুও তার সবকিছু সয়ে যাওয়ার একমাত্র শক্তি ছিল ইজান। নবজাতক নিজের জননীকে সামান্য চাহনিতে ঘায়েল করার ক্ষমতা রাখে, তেমন সে পারে তাকে পূর্বশক্তিতে পূর্ণ করতে। ইরাম একটা কাজের সন্ধান শুরু করলো। মাস্টার্স কমপ্লিট করা হয়েছে তার, অথচ দেশের কর্মসংস্থানের অভাব সে টের পেতে শুরু করে হাড়ে হাড়ে। একটা এক মাসের বাচ্চাকে বুকে চেপে এই অফিসের কেবিন থেকে সেই অফিসের কেবিন, পিয়নের পেছন পেছন, দালালের পেছন পেছন ছুটে পায়ের স্যান্ডেলের তলা ক্ষয়ে গেছে তার। লাভের লাভ কিছুই হয়নি। কেউ ইরামের উপর দয়া করেনি, না তার দুধের শিশুটার উপর। একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা অবশ্য দয়া করেছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার কনফার্ম করেছিল। তার বিনিময়ে কোনো ইন্টারভিউ অবধি দিতে হবে না, শুধু ইরামকে সপ্তাহে 1 রাত তার সঙ্গে হোটেলে যেতে হবে সঙ্গ দিতে। সে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইরাম কুচি কুচি করে ছুঁড়ে ফেলে লোকটার মুখে মেরেছিল। 3য় মাস গড়াতে গড়াতে অবস্থা গুরুতর হতে শুরু করলো। অরণ্য হয়তো ব্যাপারটা আন্দাজ করেছিল। ইরামের সংগ্রাম একা চলতে যাওয়ার ঘায়েল করাটা অরণ্যের পক্ষে থেকে তার জন্য শাস্তি স্বরূপ ছিল। যেন অরণ্য পেতে অপেক্ষায় আছে, কখন ইরাম সম্পূর্ণভাবে ভেঙে যাবে আর তার দুয়ারে গিয়ে দাঁড়াবে। অদম্য ইরাম যায়নি। নিজে না খেয়ে হলেও ইজানের জরুরি জিনিসপত্র কেনার জন্য টাকা রেখে দিয়েছিল। এদিকে দিন দিন ছোটাছুটি আর অভাবের কারণে শরীর দুর্বল হতে দেখা যায় তার। ব্রেস্ট ফিডিং করায় সে ইজানের উপর উপর না চাইতে জননীর ধকলের প্রভাব পড়তে শুরু করে। নিজ অবধি ইরাম ঠিক ছিল, কিন্তু ইজানের উপর একটা আশা তার সমস্ত ধৈর্য, লড়াই আর বাসনা গুঁড়িয়ে দেয়। ইরাম প্রথমবারের মতো নিজের লড়াই হেরে যায় একদিন। ফার্মেসির সামনে দাঁড়িয়েছিল সে, কোলে কাঁথার ভেতর ছটফট করে কাঁদছিল ইজান। সামনে রাখা ওষুধের দাম ছিল 100 টাকা, অথচ ইজানের হাতের মুঠোয় ছিল শুধু পুরনো দুটো 20 টাকার নোট। সেদিনের মতো অসহায় ব্যর্থ ইরামের নিজেকে আর কখনো মনে হয়নি। যে মায়ের নিজের সন্তানের মুখে এক ফোঁটা ওষুধ অবধি তুলে দিতে ক্ষমতা নেই, সে আবার কেমন মা? বাড়িটা আলিশান নয়, মোটামুটি সামর্থ্যবান এক গৃহস্থালী পরিবেশ। সামনে লোহার গেট, ভেতরে ছোট উঠানের মতো জায়গা, সেখানে বিশাল একটা আম গাছ, সিমেন্টের বেড়া দিয়ে বাঁধাই করা। 2 তলা বাড়ির ছাদটায় সারি বেঁধে বসে আছে একদল কবুতর, তাদের ডাকে মুখরিত স্নিগ্ধ সকাল। গেটের পাশে হালকা রং উঠে যাওয়া দেওয়ালের বোর্ডে লেখা ছিল মুন্সিবাড়ি। ইরাম যখন ধীর পায়ে বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো, তখন সূর্য মাথার উপর খাড়া কিরণ দিচ্ছে। এক হাতে ধরা লাগেজ ছেড়ে দিয়ে ইরাম অন্য হাতে নিজের বুকে আগলে রাখা যক্ষের ধনকে সযত্নে কাঁথায় ঢেকে সূর্যের আড়াল করে নিল। মুখের উপর 2 হাত মুঠি করে পাকিয়ে গরম
পরম শান্তিতে ঘুমাচ্ছে ইজান। সারারাত থেকে সে ছটফট করেছিল। ইরম এক নজর আশেপাশে তাকালো। বহুদিন বাদে এই তল্লাট এসেছে। অতি চেনা জায়গাটা এখন কেমন যেন অপরিচিত লাগছে। বিয়ের পর একবারের জন্য আর নিজের বাড়িতে ফেরায়নি সে। আম গাছ অনেকগুলো মুকুল ধরে আছে, শীঘ্রই আম ধরবে স্পষ্ট। চোখ ঘুরিয়ে একবার পেছনের দিকে তাকালো ইরাম। দুটো গাড়ি যাওয়ার মতো প্রশস্ত রাস্তার ওপাশে আরো একটা দোতলা বাড়ি, ঠিক মুন্সিবাড়ির বিপরীতে। উভয়ের মাঝে অবস্থানের ভেদ স্পষ্ট। রাস্তার ওপাশে বাড়িটা বেশ পরিপাটি, আলিশান, অফিসারদের বাংলো বাড়ির মতো দেখতে লাগলো। ধবধবে সাদা দেওয়াল, উঠানে কৃত্রিম ঝর্ণা, একপাশে ফুলের বাগান, ছোট একটা গ্যারেজ, একটা গাড়ি। মূল ফটকটা সোনালি রঙের ধাতবে গড়া, সূর্যের আলোয় প্রতিফলন হয়ে চিকচিক করছে। মার্বেল পাথরের উপর খচিত করে লেখা গোটা গোটা অক্ষরে ডাক্তার সামিয়া মুন্সি, AKN আহমেদ উদ্দিন। মুন্সিবাড়ি এবং ওই বাড়িটার মাঝে আভিজাত্যের বিবাদ পরিষ্কার। ওটা ইরামের খালা বাড়ি, যে বাড়িতে বহু বছর যাবৎ তার পা রাখা হয়নি। মাথা ঘুরিয়ে নিজেকে শক্ত করে ইরাম এক হাতে লাগেজ টেনে মুন্সিবাড়ির ভেতরে ঢুকলো। বাড়ির দরজাটা চাপিয়ে রাখা, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। তাই ইরাম নিঃশব্দে সিঁড়ি বেয়ে উঠে এসে ভেতরে বসলো। বসার ঘরটা আগের মতোই আছে, বিশেষ কোনো পরিবর্তন হয়নি। তবে ফার্নিচার এবং শোপিসে বেশ নতুনত্ব এসেছে। ইরাম থাকতে ব্যবহার করা পুরনো সামগ্রী সরিয়ে ফেলেছে, তাতে কোনো সন্দেহ নেই। নতুন চিকচিক করে কাপড়ে মোড়ানো সোফার গদিতে বসে আছে এক বছর চারেকের ছেলে, যার যমজ ভাই খালি গায়ে শুধু হাফ প্যান্ট পরে বাড়ি বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। পিছু পিছু যাচ্ছে ঢোলা টি শার্ট আর ট্রাউজার পরানো এক রমণী, হাতে ভাতের থালা। ছেলেদের খাওয়াতে ছোটখাটো একটা যুদ্ধে লিপ্ত হয়েছে সে। এরম একটা প্রশস্ত নিঃশ্বাস ছাড়লো, অতঃপর নরম গলায় বলে উঠল, আসসালামু আলাইকুম মিথিলা, কেমন আছো? তার কণ্ঠ শুনতে মিথিলা নামক রমণীটি থমকে যায়, বিস্ময় নিয়ে তাকায়। ক্ষণিকের জন্য ইরাম ওই চোখজোড়ার ভীষণ অসন্তুষ্ট দেখল, যা পর মুহূর্তে উপে গিয়ে শীতল অভিব্যক্তিতে ফুটে উঠল, ওয়ালাইকুম সালাম আপু, হোয়াট এ সারপ্রাইজ, আসুন বসুন। রোহান, সরো, তোমার ফুফিকে বসতে দাও। সোফায় থাকা ছোট ছেলেটা তাৎক্ষণিক লাফিয়ে নেমে পড়ল। ইরাম মুচকি হেসে রোহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে সোফায় বসলো, লাগেজটা একপাশে রাখলো। সরাসরি না তাকিয়েও খেয়াল করলো মিথিলা বাঁকা দৃষ্টিতে লাগেজটা দেখছে। ছেলেদের খাওয়ানো আপাতত বিরতি দিয়ে মিথিলা রান্নাঘরের ভেতরে গেল। 2 মিনিটের মাথায় ফিরে এলো এক গ্লাস শরবত আর বিস্কুট নিয়ে। ইরাম তখন ইজানকে সাবধানে সোফার একপাশে শুয়ে দিল, টিস্যু দিয়ে নিজের মুখ মুছে নিল। সুতির শাড়ি পরলেও গরমে খানিকটা ঘেমে গিয়েছে। থ্যাংক ইউ মিথিলা, বলে সে শরবতটা তুলে নিল। মিথিলা অন্য পাশে সোফায় গিয়ে বসে নিজের দামি স্যামসাং ব্র্যান্ডের ফোন তুলে কিছু করতে করতে জানালো, রাহাত তো অফিসে আর ইহান কলেজে, ক্লাস টেস্ট আসে বলল। আচ্ছা সমস্যা নেই, আসুক ওরা ওদের সময় মতো। ও, আপনার তাহলে কোনো তাড়া নেই, ভালোই হলো। তবে মুখে বলল। মিথিলার চেহারার বিতৃষ্ণাটুকু ইরামের নজরে এড়ালো না। ঠিক এই আশঙ্কাটাই করছিল সে, নিজেকে কেমন ছোট মনে হচ্ছে, অথচ আপাতত ছাড়া তার কাছে আর কোনো দ্বিতীয় উপায় নেই। সকালের কাহিনী গড়িয়ে দুপুর গড়িয়ে গেল। মিথিলা রান্না করে সমস্ত কাজে করছে, মুরগি, ইলিশ মাছ ভেজিয়েছে, সঙ্গে পোলাও। ইরাম তাকে সাহায্যের আবেদন জানালেও সে নাকচ করেছে। মেহমানদের দিয়ে নাকি কাজ করাতে হয় না। অনায়াসে বাড়ির সদস্যকে মেহমান হিসেবে সম্বোধন করানোর বিষয়টা ইরামের আত্মসম্মানে আঘাত করলেও প্রতিবাদ করল না, বরং মিথিলার যমজ 2 ছেলেকে সুন্দর মতো খাইয়ে দিল। যারা মায়ের কাছে খেতে একদম চায় না, তারা ঠিকই ফুফির কোলে বসে অত্যন্ত আদরে গদগদ হয়ে খেতে লাগলো। মিথিলা আর চোখে দেখলেও তেমন কোনো মন্তব্য করল না। রান্নাবান্না শেষ হয়ে গেলে গোসল সেরে সালোয়ার কামিজ পরে নিচে নেমে এলো মিথিলা। ছেলেদের ভরা পেটে ঘুম পাড়িয়ে রেখেছে সে, অথচ ইরাম তখনও বসার ঘরে সোফায় বসে আছে। তাকে ভেতরের রুমে গিয়ে কাপড় বদলানো কিংবা বিশ্রামের কোনো আহ্বান মিথিলা জানায়নি, জানাবেও না। তার স্বামী রাহাতকে এসে আগে বিষয়টা মিটমাট করতে হবে। কেন এসেছে এই ডিভোর্সি মেয়েটা? মিথিলা কি বোঝে না নাকি স্বামীর ভাত কপাল থেকে উঠে গিয়েছে, এখন ভাইয়ের অন্ন ধ্বংস করার ধান্দা, তার উপর আবার একটা বাচ্চা ফ্রি। এত কিছু ভাবনা চিন্তার মাঝেই সে বেশ ভদ্রতার গলায় ডাকলো, আপু আর কতক্ষণ বসে থাকবেন, আসুন টেবিলে, আমি খাবার দিচ্ছি।
হ্যাঁ, ক্ষুধা তো একটু লেগেছে। ঈশান এখনো ঘুম থেকে ওঠেনি, তাই বেশি দেরি করলো না ইরাম। ছেলে ঘুমে থাকতে কাজ সেরে ফেলতে হবে তার। টেবিলে গিয়ে বসলো। মিথিলা বেশ ভালোভাবে তার খাবার বেড়ে দিল প্লেটে। ইরাম হাত ধুয়ে ভাত মাখতে মাখতে বলল, বাবুরা ঘুমিয়েছে? হ্যাঁ, আপনি খান। আর একটু ঝোল দিই আপনাকে? না না, যথেষ্ট। তুমি দারুণ রান্না করো মিথিলা। আপু, তুমি আমার বাসায় কি করছো? সবেমাত্র ভাতের প্রথম লোকমা মুখে দিতে যাচ্ছিল, তখনই পুরুষালী তেজি কণ্ঠটা ভেসে এলো। পিছনে ফিরে তাকালো সে। সদর দরজাতে ভেতরে ঢুকছে পরিপাটি এক পুরুষ। এখনো যুবক শ্রেণী, মাঝে পড়ে বয়স এবং চেহারা। ইরামের মতোই নাক খাড়া, চিবুকের নিচে ছোট্ট একটা আঁচিল, নেভি ব্লু কালারের স্যুট পরনে, হাতে ব্রেসলেট। ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। ইরাম ভাত রেখে চেয়ার ছেড়ে উঠে পড়ল। রাহাত ভাই, প্লিজ আমাকে ভাই ডাকবেন আপু। ইরাম জমে গেল নিজের জায়গায়, প্রসারিত নয়নে তাকিয়ে রইল নিজের ভাইয়ের দিকে। রাহাত এগিয়ে এসে ঠাস করে ব্রিফকেসটা ফ্লোরের উপরই রেখে দিল, অতঃপর নিজের গলার বাঁধা টাইটা ঢিলা করতে করতে অসন্তুষ্ট চোখে সোফায় ঘুমিয়ে থাকা ইজানকে দেখলো। বলল, সাবধান করেছিলাম আমি তোমাকে, একটুখানি মানিয়ে নিয়ে চলো। তুমি আমার কথা শোনোনি আপু, তুমি চলেছ তোমার মর্জি মতো। বারবার বলেছি আমি, একলা একটা মেয়ে মানুষ সমাজে চলতে পারে না, মহিলা মাত্রই পুরুষ দরকার। কিন্তু তুমি মহিয়সী নারী কিনা? এখন কেন এসেছো আমার কাছে? কি চাই তোমার আমার বাড়িতে? তোর বাড়ি? ভাই, এটা কি আমার বাড়ি নয়? আমার মায়ের বাড়িতে আমি আসতে পারি না? রাহাতের ভ্রুযুগল কুঞ্চিত হলো। কোমরে দুহাত রেখে সে শক্ত কণ্ঠে বলল, আপু, আমার ওসব আবেগময় চর্চার সময় নেই। তুমি সেই সকালে এসেছো, লাগেজ দেখতে পাচ্ছি। এর অর্থ তোমার যাওয়ার কোনো প্ল্যান নেই। সোজাসাপটা আমাকে বলে দাও, কি চাও তুমি? ইরাম একটা শক্ত ঢোক গিলল। তারও মনে পড়ে সামনে দাঁড়ানো এই পুরুষটা। চুল আঁচড়ে দিতে সে মায়ের মতো চুল আঁচড়ে দিত সে মায়ের মতো, মুখে ভাত তুলে খাইয়ে দিত কলেজে পাঠানোর আগে। আজ সেই ছেলেটা তার সামনে দাঁড়িয়ে আছে পুলিশের তারকার মতো, যেন ইরাম অপরাধী। মাথা ঝাঁকালো সে। জগতে আপন বলে কিছুই হয় না, সেটা তার চাইতে ভালো কেউ বোঝে না। চোখে পানি আসতে চাইলো। তার রুখে খানিকটা হিমশীতল দৃষ্টিতে তাকায় ইরাম। ধীর কণ্ঠে বলে, আমি এখানে থাকতে এসেছি, বেশ কিছুদিন থাকবো ইজানকে নিয়ে। কতদিন বলতে পারছি না, যতদিন না একটা কাজ পাই আর ভালোভাবে কোথাও সেটেল হতে পারি ততদিন। আর ইজানকে একটু ডাক্তার দেখাতে হবে, বেশ কিছু টাকার দরকার আমার। তুই আমাকে ধার দে, আমি ধীরে ধীরে শোধ করে দেব। এক্সকিউজ মি মিস্টার, সরি আপু, বাট আপনার কি মনে হয় টাকা গাছে ধরে? এতক্ষণ ধরে নীরব থাকা মিথিলা অবশেষে নিজের আসল রূপ নিয়ে সামনে আসলো। ঠিক নিজের স্বামীর পাশে দাঁড়িয়ে ইরামের মুখোমুখি হলো। আপু, আপনাকে এখন আপু ডাকে সম্মান দিয়ে কথা বলছি আমি, কিন্তু আপনার মনে হয় না আপনি আমাদের দেওয়া এই সম্মানের যোগ্য না? আমার আর রাহাতের পক্ষ থেকে আপনাকে বারবার বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে নিজের বৈবাহিক সম্পর্কটা না ভাঙতে। আপনার একটা ছোট্ট দুধের শিশু আছে, সেই চিন্তাটাও আপনি করলেন না। নিজের ইচ্ছামতো যা নয় তাই করেছেন। এখন যখন ঠেকায় পড়েছেন, তখনই এখানে এসে হাজির। ইরামের দিকে এক পা এগোলো। মিথিলা বলতে লাগলো, আমার কথা শুনতে হয়তো আপনার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, এটাই সত্য। আপনার বোঝা উচিত ছিল একজন ডিভোর্সি হওয়ার মানে কি। আপনি বাচ্চা না, ভালোই বোঝেন। এখন এই বাড়িতে আস্তানা গাড়তে চাইছেন, বুঝি না মনে হয় আমরা? আজ বলছেন কিছুদিন, আগামীকাল বলবেন আরো কিছুদিন, এরপর সেই কিছুদিন আর শেষ হবে না। আপনার ছোট্ট এই পরিবারের বদনাম হবে, আপনার জন্য এই পরিবারের বদনাম হবে। আমার নিজের ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওদের উপর আমি আপনার জন্য কোনো আশ আসতে দিতে পারি না, তাই না? সমাজে আমাদের একটা নাম আছে, ইজ্জত আছে, সেটা আপনার জন্য ধূলিসাৎ হতে পারে না? নিজের স্ত্রীর কথায় সায় জানালো রাহাত। মিথিলা ঠিক বলেছে আপু, তোমার আমাদের দিকটা ভাবা উচিত। এত বড় সংসারটা এখন আমি একাই চালাচ্ছি। নিজের ছোট দুটো ছেলে, ইহানের পড়াশুনো, সাংসারিক খরচ তোমার থেকে ভালো কেউ বোঝে না। আমার ৭০,০০০ টাকা বেতনের চাকরিতে হিমশিম খেতে হয়, তখন মিথিলা হেল্প করে। আমি চাই না আমার স্ত্রীকে আমার জন্য কোনো কষ্ট সহ্য করতে হোক। তোমার বুঝতে হবে আমার জীবনটাও সহজ না। তুমি একা হলে তাও একটা কথা ছিল, আমি দরকার হয় অন্য কোনো জায়গায় তোমার জন্য একটা রুম নিয়ে দিতাম, কিন্তু তোমার বাচ্চাকে টানার ক্ষমতা আমার নেই। স্তব্ধ হয়ে চেয়ে রইল ইরা। মুখের কথা তার মুখেই রয়ে গেল। হাতের ঝোল শুকিয়ে গেছে, অথচ ভাতটুকু আর মুখে তোলা হলো না। খানিকটা উত্তেজনার শব্দ এলো
উত্তেজনার শব্দে এর মধ্যে ইজান নড়ে চড়ে উঠল। ঘুরে ফিরে তাই তাড়াতাড়ি করে বাটিতে হাত ধুয়ে নিল ইরাম। শাড়ির আঁচলে হাত মুছতেই দ্রুত এগিয়ে গেল সোফায় থেকে ছেলেকে কোলে তুলে নিল। তার বুকে মুখ গুজে কুই করে শব্দ করতে লাগলো ইজান। ছোট্ট অংশকে দোলাতে দোলাতে ইরাম বলল, তুই ঠিক বলেছিস ভাই, দামি ব্র্যান্ডের ফোন আর ব্র্যান্ডের ফার্নিচার কেনার পর আসলে বোনকে দেওয়ার মতো টাকা বাঁধে না। হাতের মুঠো শক্ত হয়ে এলো রাহাতের। প্রথমবারের মতো তার চেহারা বিষাদের ছায়া পড়ল। ছেলেকে নাড়াতে নাড়াতে ইরাম সূক্ষ্ম এসে জানালো, ভেবেছিলাম আজকের রাতটা অন্তত নিজের মায়ের বাড়িতে জায়গা হবে। জন্ম থেকে এখানে বড় হয়েছি কিনা একটু অধিকার তো আছে বল, কিন্তু যেখানে আমার হাতের ভাত শুকিয়ে যায় সেখানে অধিকারের বায়না তো বিলাসিতা। আপু, রাত এগিয়ে আসতে চাইল এক পা, অথচ পাশ থেকে মিথিলা তার বাহু চেপে ধরল। ওখানেই জমে গেল সে, শুধু তাকিয়ে রইল নিষ্পলক দৃষ্টিটা। পরিহাসের হাসি হেসে ফেললো ইরহামের ঠোঁটে। আর দাঁড়ালো না সে। এই বাড়িতে বাতাসে দমবন্ধ লাগছে তার। এক হাতে ইজানকে বুকে চেপে অন্য হাতে লাগেজ টেনে দরজার দিকে এগোলো ইরাম। মাঝপথে থামলো, ঘুরে একবার পিছন ফিরে তাকালো নিজের ভাইয়ের দিকে। মহান আল্লাহ যদি তোকে কোনো একদিন মেয়ে সন্তান দেয়, তবে জেনে রাখিস ভাই আমার। একটু থেমে যুক্ত করে আবার বলে, মেয়েদের একটাই ঘর, কবর। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্ব আসবে খুব দ্রুত, এবং আমি আমি গল্পটা কন্টিনিউ করব কিনা সেটাও জানাবেন। ধন্যবাদ।